এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে রয়েছে রূপগঞ্জে অবস্থিত বাংলার তাজমহলে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা বাংলার তাজমহলে আসতে চাচ্ছেন কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। বাংলার তাজমহল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে অবস্থিত বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য আগ্রার তাজমহলের আদলে নির্মিত এক অনুপম শৈলীর স্থাপত্য, যা সকলের কাছে বাংলার তাজমহল নামে পরিচিত। প্রায় 40 একর জায়গা জুড়ে ভারতের আগ্রার তাজমহলের সঙ্গে মিল রেখে এর প্রতিলিপি তৈরি করা হয়েছে। আসল তাজমহলের মতোই এর চার কোণায় চারটি সুবিশাল মিনার, বড় গম্বুজ, চারপাশে সবুজ বাগান, পানির ফোয়ারা আর উঁচু মিনারগুলো যেন সত্যি আপনাকে নিয়ে যাবে আগ্রার তাজমহলের আবেশে। ছুটির দিনে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে আপনারা যারা ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন এই মিনি আগ্রার তাজমহল থেকে। শুরুতেই বলছি কিভাবে বাংলার তাজমহল যাবেন। ঢাকা কিংবা যে কোনো জায়গা থেকে চলে আসুন কুড়িল বিশ্ব রোড। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পাবলিক ট্রান্সপোর্ট বিআরটিসি বাস, যেগুলো কুড়িল বিশ্ব রোড থেকে নিয়মিত গাউসিয়া অবধি যাতায়াত করে। এই বিআরটিসি বাসে করে আপনারা সরাসরি চলে যাবেন গাউসিয়াতে, যেখানে যেতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 60 টাকা করে। এছাড়া আপনারা যারা কলাবাগান, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন, যাত্রাবাড়ি, গুলিস্তান থেকে আসতে চাচ্ছেন তারা চাইলে মেঘলা বাসে করে সরাসরি চলে আসবেন বরপা বাজারে। বরপা বাজারে নেমে যে কোনো অটোতে করে খুব সহজে চলে যেতে পারেন বাংলার তাজমহলে। এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়াতে। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে গাউসিয়াতে আসতে আপনাদের আনুমানিক সময় লাগবে 45 থেকে 1 ঘন্টার মতো। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা। ওনাদেরকে বললেই হবে বাংলার তাজমহল, তাহলে ওনারা আপনাদেরকে নিয়ে সরাসরি চলে যাবে তাজমহলের মেন গেটে, যেখানে যেতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 60 থেকে 70 টাকা করে। গাউসিয়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশাতে করে আমরা সরাসরি চলে আসলাম তাজমহলের মেন গেটে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পার্কিং এরিয়া। তাজমহলে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে আসতে চাচ্ছেন তারা চাইলেও এখানে আসতে পারেন, কারণ পার্কিং এর জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। পার্কিং এরিয়া থেকে আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন তাজমহলের ঢোকার প্রবেশদ্বার। এই সরু রাস্তা ধরে আপনারা সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। তো এই হচ্ছে বাংলার তাজমহলের টিকিট কাউন্টার। বাংলার তাজমহলে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি গুনতে হবে 200 টাকা এবং 5 বছরের নিচে সকল বাচ্চা বা শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি। এর উপর হলে অবশ্যই নির্ধারিত রেট দিয়ে টিকিট ক্রয় করতে হবে। তো এখন আমাদের টিকিটটি চেকিং প্রসেস হলো, ওনারা এক পার্ট রেখে দিল, দেন বাকি পার্টগুলো নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই এক টিকিটে কিন্তু আপনারা বাংলার তাজমহল প্লাস পিরামিড দুইটাই আপনারা দেখতে পারবেন। জেনে রাখা ভালো, বাংলার তাজমহল সপ্তাহের 7 দিনই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সো আপনারা আপনাদের যে কোনো সময় অনুযায়ী এখানে চলে আসতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে।
ঢাকা থেকে প্রায় 20 মাইল পূর্বে সোনারগাঁয়ে অবস্থিত বাংলার তাজমহল, যা তৈরি করা হয়েছে ভারতের আগ্রার মূল তাজমহলের অনুকরণে। 2008 সালে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আহসানুল্লাহ মনি নিজের ব্যক্তিগত অর্থায়নে এটি নির্মাণ করেন। বাংলার তাজমহল নির্মাণের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ভারতের আগ্রার তাজমহলের সেই সৌন্দর্যের স্বাদ দেওয়া, যা দূর দেশে না গিয়েও উপভোগ করা যায়। চারপাশে সবুজ বাগান, দৃষ্টিনন্দন গম্বুজ, সাদা মার্বেলের ঝলক আর শীতল পরিবেশ সব মিলিয়ে এটি দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। এখানে প্রবেশ করলেই মনে হবে যেন আপনি ভারতের আগ্রায় চলে গেছেন। পর্যটকদের কাছে এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি বিনোদন কেন্দ্র ও স্মৃতির জায়গা। বাংলার তাজমহলের সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা চলে আসলাম রাজমণি পিরামিডে। তো চলুন এখন আমরা পিরামিডে প্রবেশ করি আর ভিতরে কি কি রয়েছে এক পলক দেখে আসি। টিকিট চেকিং প্রসেস শেষ করে আমরা সরাসরি প্রবেশ করে গেলাম রাজমণি পিরামিডের ভিতরে। রাজমণি পিরামিডের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনারা যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে বেশ কিছু পুরনো মডেলের গাড়ি। আর এই গাড়িগুলো আগে বাংলা সিনেমায় কিন্তু বিভিন্ন কাজে ইউজ করা হতো। বাংলার তাজমহল নির্মাতা যেহেতু একজন প্রযোজক বা চলচ্চিত্র নির্মাতা ছিল, সেই উপলক্ষে কিন্তু এই গাড়িগুলা ওইখান থেকে এখানে ইম্পোর্ট করা। এরপরে আপনারা এখানে পেয়ে যাবেন বেশ কিছু বাচ্চাদের জন্য রাইড। চাইলে আপনারা এই রাইডগুলো নিজেরাও এনজয় করতে পারবেন। আর এই রাইডগুলো এনজয় করতে হলে আপনাদেরকে জনপ্রতি গুনতে হবে 50 টাকা করে। রাইডগুলোর এনজয় উপভোগ করার পর আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পারবেন এখানে রয়েছে ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। ক্ষুদিরাম বসু ছিলেন একজন তরুণ বিপ্লবী। অল্প বয়সে তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লব গঠনের সঙ্গে যুক্ত হন। তার হৃদয়ে ছিল দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়ার অদম্য ইচ্ছা। আর ওনাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1908 সালে তিনি প্রফুল্ল চাকি ব্রিটিশ বিচারক চিংফুটসকে হত্যা করার পরিকল্পনা করে। আর এই পরিকল্পনার প্রেক্ষিতে ওনাকে বিভিন্ন কারণে ফাঁসি দেওয়া হয়। দেন মঞ্চের পাশে আপনারা পেয়ে যাবেন বেশ ছোটখাটো একটি শপ। চাইলে আপনারা এখান থেকে চা, কফি কিংবা বিস্কিট থেকে শুরু করে অন্যান্য যে খাবার জিনিস সেগুলো পারচেস করে খেতে পারবেন। দেন রাজমণি পিরামিডে প্রবেশ করলে আপনারা কিন্তু বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা দেখতে পারবেন, যেগুলোর মধ্যে রয়েছে বেহুলা লক্ষিন্দরের ইতিহাস। এখানে রয়েছে তাদের ভাস্কর্য। বেহুলা লক্ষিন্দর মূলত মানসামঙ্গলের কাহিনী থেকে এসেছে। মানসামঙ্গল হলো মধ্যযুগে রচিত এক ধর্মীয় কাব্য, যেখানে দেবী মানসার আত্মমহত্ব বর্ণিত হয়েছে। বেহুলা লক্ষিন্দরের কাহিনী বাংলার লোকসাহিত্যের অন্যতম জনপ্রিয় প্রেম কাহিনী। এটা শুধু প্রেমের গল্প নয়, বরং ভক্তি, বিশ্বাস আর সংগ্রামের এক ঐতিহাসিক লোককথা। তো প্রিয় দর্শক, এই তো আপনারা দেখতে পাচ্ছেন বেহুলা লক্ষিন্দরের যে বাসরঘর এবং সেখানে যে একটা সাপ ওনাদেরকে ধ্বংসন করেছিল সেটির একটি ভাস্কর্য এখানে রয়েছে। বাঙালির লোকসাহিত্যের অন্যতম জনপ্রিয় কাহিনী বেহুলা আর লক্ষিন্দরের গল্প। ধনী বণিক চাঁদ সওদাগর ছিলেন দেবী মনসার ভক্ত নন, তিনি কেবল শিবের পূজা করতেন।
ফলে দেবী মনসা রুষ্ট হয়ে চাঁদ সওদাগরের 6 ছেলেকে সাপের কামড়ে হত্যা করেন। শেষ পর্যন্ত মনসার নির্দেশে কালনাগিনী বসুকি সাপ চাঁদ সওদাগরের ছোট ছেলে লক্ষিন্দরকেও কামড়ে মারে। কিন্তু তখন লক্ষিন্দরের নববধূ বেহুলা স্বামীর মরদেহ নিয়ে ভেলায় ভেসে পড়েন দীর্ঘ যাত্রায়। অদম্য ভালোবাসা আর অটল ভক্তি নিয়ে বেহুলা দেবদেবীদের কাছে প্রার্থনা করতে থাকেন। অবশেষে বেহুলার চোখের জল, ধৈর্য ও প্রেমের কাছে দেবী মনসার নতি স্বীকার করেন। ফের প্রাণ ফিরে পায় লক্ষিন্দর, আর বেহুলার ভালোবাসা হয়ে ওঠে বাঙালির লোকসাহিত্যের চিরন্তর প্রতীক। তো চলুন এখন আমরা মাছের খেলা দেখতে চলে যাই। তো রঙিন মাছের খেলা দেখার পূর্বে কিন্তু আপনারা এখানে বেশ কিছু আগের পুরনো মডেলের ক্যামেরা, লেন্স এবং অন্যান্য যে সামগ্রী সেগুলো দেখতে পারবেন। তাজমহলের নির্মাতা যেহেতু একজন মুভি পরিচালক ছিলেন, সে উপলক্ষে কিন্তু এই ক্যামেরাগুলো উনি সংরক্ষণ করে রেখেছে, যাতে কালের বিবর্তনে বাঙালিরা এখান থেকে বেশ কিছু আইডিয়া কিংবা জ্ঞান অর্জন করতে পারে। তো এরপরে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু রঙিন মাছের অ্যাকুয়ারিয়াম। এখানে রয়েছে অনেক রকমের কালারফুল ইন্দোনেশিয়ান মাছ। তো আপনারা এই পিরামিডে প্রবেশ করলে কিন্তু এগুলো দেখতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি রাজমণি পিরামিডের মূল যে পিরামিড অংশ সেখানে। আমরা সবাই জানি মিশরের পিরামিড পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি অংশ। তবে মিশরের আদলে নির্মিত নারায়ণগঞ্জেও কিন্তু একটা পিরামিড রয়েছে, আর এখানে মিশরের পিরামিডের আদলে বেশ কিছু মৃতদেহ এখানে মমি করে রাখা রয়েছে, বিভিন্ন রাজা বা রানীদের মৃতদেহের যে মমিগুলো সেগুলো, এবং এখানে রয়েছে তাদের যে ব্যবহৃত পোশাক এবং সরঞ্জাম এবং গহনাগাটি সবকিছুই কিন্তু আপনারা এই পিরামিডের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই ছিল বাংলার তাজমহলকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।